Dear students, how are you? I hope you are well. I am also well by the grace of Almighty Allah. Today I will discuss about simple complex compound, an important part of English language or grammar, and that is a simple complex compound. You know that by this time I have talked about simple complex compound part 1 and part 2. But today I will try to discuss part 3. I hope you are following my classes, and if you follow my class, you must learn. You will learn, no doubt. And it is very easy for you to change a simple complex compound by following my classes or lectures. So, we can start now, and I will tell you to take your pen and paper and start writing, listen to, and note down. You will have to make notes clearly, and you will have to follow it again and again. If you follow my lecture, simple complex compound will be easy for you, and even English grammar will be easy for you. So, enjoy the class. পার্ট 3 তে অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আজকের ক্লাসে আমি তোমাদের আরো দুইটি নিয়ম শিখিয়ে দিব, যে দুইটি নিয়ম মূলত শর্ত থাকবে, কন্ডিশন থাকবে। এই কন্ডিশনাল যুক্ত কোনো সেন্টেন্সকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা কিভাবে করব সেটা আজ দেখাবো। তোমরা জানো যে কন্ডিশন বাংলা এর ইংরেজিটা হলো ইফ। এখানে দুইটা নিয়ম আছে, একটা পজিটিভ, অন্যটি নেগেটিভ। প্রথমে আমরা দেখব শর্তযুক্ত বাক্যের পজিটিভটিকে কিভাবে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি। একটু খেয়াল করতে হবে, শুনতে হবে, লিখতে হবে। আসলে লেখাপড়া তো আসলে গায়ের শক্তি নয়, এটা তোমার কনসেন্ট্রেশনের ব্যাপার। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো, আমি আশা করি এটা অবশ্যই শিখবে। অনেকের কাছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থ্রেট ইংরেজি গ্রামারের অনেক ছাত্রই বলে যে স্যার এটা আনসার করবো না, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অনেক কঠিন। কিন্তু আমার লেকচারটা ধারাবাহিকভাবে যদি কেউ অনুসরণ করে, তোমরা যদি অনুসরণ করো, তাহলে আমি আশা করি এটা তোমার মনে মিনিমাম এটা হবে, কখনোই মনে হবে না যে এটা এত কঠিন। দেখো আমি কিছু লিখেছি, এখানে লিখেছি বাই প্লাস আইএনজি, এটাকে বাই প্লাস গ্রান্ট বলা যেতে পারে। তো আমরা যদি কখনো দেখি বাইয়ের পরিবর্তে আবার ইনকেজও লেখা যেতে পারে। তো আমরা একটু সহজ করে শিখি। বাইয়ের পরে যদি মূল ভার্বের সাথে আইএনজি যোগ থাকে, তাহলে আমাকে বা আমাদেরকে কমপ্লেক্স কম্পাউন্ড করার জন্য কি করতে হবে সেটা আজ শিখে নিব। এই বাইয়ের পরিবর্তে কমপ্লেক্সে যাওয়ার সময় তোমাকে ইফের সাহায্যে যেতে হবে, আর কম্পাউন্ডে যাওয়ার সময় অ্যান্ড এর সাহায্যে যেতে হবে তোমাদের।
ঠিক অনুরূপভাবে কম্পাউন্ডের কোনো সেন্টেন্সে যদি শর্তযুক্ত বাক্যে অ্যান্ড থাকে, তাহলে আমরা যদি ওটাকে সিম্পল করতে চাই তাহলে বায়ের সাথে আইএনজি যোগ হবে। বায়ের সাথে তো হবে না, বাই লিখে প্রথম ক্লজের যে ভার্ব আছে ভার্ব প্রেজেন্টের সাথে আইএনজি যোগ হবে। যোগ হওয়ার পর আমরা সরাসরি বাকি অংশ লিখে মানে অবজেক্ট লিখে কমা দিয়ে দ্বিতীয় অংশ লিখলে হয়ে যাবে আমার সিম্পল সেন্টেন্স। আবার কমপ্লেক্স করার সময় কি করতে হবে, শর্তযুক্ত বাক্যে শুরুতে ইফ লিখতে হবে, ইফ লিখে সাবজেক্ট লিখতে হবে, তারপর প্রথম ভার্ব লিখতে হবে, অবজেক্ট যদি থাকে প্রথম অবজেক্ট লিখতে হবে, কমা লিখতে হবে, তারপর দ্বিতীয় ক্লজ সাজাতে হবে। দ্বিতীয় ক্লজ সাজানোর নিয়ম, আবার প্রথম সাবজেক্ট অনুযায়ী আবার সাবজেক্ট লিখতে হবে, একটা মডাল ভার্ব উইল বা ক্যান লিখতে হবে, তারপর ভার্ব লিখে অবজেক্ট লিখতে হবে। তোমাদের মনে রাখতে হবে একটা কথা, এই কন্ডিশনাল বাক্যের নেগেটিভ হোক আর পজিটিভ হোক, আসলে এমন হতে পারে কম্পাউন্ড সেন্টেন্সের দুই সাবজেক্ট একটাও নাই, হতে পারে সাইলেন্ট থাকতে পারে, কিন্তু অক্সিলারি ভার্বও নাই, শুধু প্রিন্সিপাল ভার্ব আছে, মাঝে অ্যান্ড আছে, দুই পাশে প্রিন্সিপাল ভার্ব আছে, অবজেক্ট আছে বা নাই। আসলে অবজেক্ট কোন ফ্যাক্ট না, যদি তোমার সাবজেক্ট না থাকে, যদি দ্বিতীয় অংশে মডাল ভার্ব না থাকে, তাহলে আমাকে কমপ্লেক্স আসার সময় সাবজেক্ট হিসেবে ইউ লিখতে হবে, নোট করে নিতে হবে। আবার বলছি, কম্পাউন্ড সেন্টেন্সের শর্তযুক্ত বাক্যে যদি কোনো সাবজেক্ট এবং মডাল ভার্ব না থাকে, সেক্ষেত্রে কমপ্লেক্সে এবং সিম্পলে আসার সময় আমাকে কিন্তু অবশ্যই সাবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্ট কোথায় পাবো, সাবজেক্টটা আসলে ইউ ধরে নেব, সেকেন্ড পারসন ইউ ধরে নিব, ইউ লিখবো, আর একটা মডাল ভার্ব লিখবো, সেটা ক্যানও হতে পারে, উইলও হতে পারে, আবার মেও হতে পারে। মে, উইল বা ক্যান যেটা আসলে সেন্টেন্স অনুযায়ী তোমার প্রয়োজন হবে, তোমাদের প্রয়োজন হবে, সেটাই লিখবে। আবার বলি, শর্তযুক্ত বাক্যের কম্পাউন্ডে যদি প্রথম অথবা দ্বিতীয় ক্লজে, প্রথম অথবা দ্বিতীয় সেন্টেন্সে কোনো সাবজেক্ট এবং মডাল ভার্ব উল্লেখ করা না থাকে, থাকতেও পারে, সমস্যা নাই, মাঝে মাঝে থাকবে না হয়তোবা, যদি না থাকে তাহলে পরীক্ষার হলে যখন আমরা কমপ্লেক্স করব বা সিম্পল করব, তখন আমরা সাবজেক্ট হিসেবে ইউ এবং মডাল ভার্ব হিসেবে উইল অথবা মে অথবা ক্যান ইউজ করব। আর যদি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, মডাল ভার্ব, তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, প্রশ্ন দেখে আমরা ব্যবহার করব। আমি আরেকবার বলছি, দেখো, সিম্পল সেন্টেন্সের বায়ের সাথে যদি আইএনজি থাকে, বায়ের পাশে যদি ভার্বের সাথে আইএনজি থাকে বা জার্ন থাকে, বাই প্লাস জার্ন, সেক্ষেত্রে কমপ্লেক্স করার জন্য শুরুতে তোমাদের ইফ দিয়ে স্টার্ট করতে হবে। ইফ দিয়ে শুরু করে প্রথম সাবজেক্ট, প্রথম ভার্ব, প্রথম অবজেক্ট লেখার পর একটা কমা দিতে হবে, তারপর আবার দ্বিতীয় সাবজেক্ট এবং মডাল ভার্ব উইল অথবা ক্যান অথবা মে লিখে ভার্ব লিখে অবজেক্ট লিখলে হবে কমপ্লেক্স। কম্পাউন্ড করার সময় তোমরা যদি মনে করো যে আমি শর্ট ফর্মে করব, তাহলে প্রথম বাক্যের প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড এবং দ্বিতীয় বাক্যের প্রিন্সিপাল ভার্ব এবং অবজেক্ট লিখে উত্তর লেখা যেতে পারে। আবার কেউ যদি মনে করো না আমি টোটালটাই লিখবো, তাহলে কমপ্লেক্সে যেভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মাঝে অ্যান্ড তারপর আবার সাবজেক্ট মডাল ভার্ব প্লাস অবজেক্ট লিখে কম্পাউন্ড করা যেতে পারে। কমপ্লেক্স কম্পাউন্ড থেকে সিম্পলে আসতে হলে আরেকবার শুনে নাও, প্রথমে শর্তযুক্ত বাক্যের শুরুতে তোমাদের বাই লিখতে হবে, বাই লেখার পরে শর্তযুক্তের যে ভার্বটা আছে সে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তবে আইএনজি যোগ করার সময় খেয়াল রাখতে হবে ভার্বটা প্রেজেন্ট বা বেস ফর্মে আছে কিনা। যদি বেস ফর্মে না থাকে, ওটাকে প্রেজেন্ট বা বেস ফর্ম করে নিতে হবে। তোমাদের জেনে রাখতে হবে, মনে রাখতে হবে যে আইএনজি যোগ করতে হলে কোনো ভার্ব
এস বাই এস বা ভার্ব টু বা ভার্ব পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা আইএনজি কোনোটাই থাকে না। আইএনজি যোগ করার সময় সরাসরি মূল ভার্ব প্রেজেন্টে মনে মনে সেটিং দিয়ে তারপর তোমাকে আইএনজি যোগ করতে হবে। তারপর প্রথম অংশ অবজেক্ট লিখে কমা দিয়ে দ্বিতীয় অংশ লিখলে হয়ে যাবে সরাসরি সিম্পল সেন্টেন্স। আমরা একটা এক্সাম্পল লিখব, দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আমার সাথে সাথে এক্সাম্পলটা লিখো। একটু খেয়াল করি আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কি লিখেছি, একটু পড়ি দেখো। বাই রিডিং কমা ইউ উইল পাস। আবার পড়ছি দেখো, বাই রিডিং কমা ইউ উইল পাস। আমরা এতক্ষণ যে আলোচনা শুনেছি, আলোচনা শোনার মাধ্যমে আমরা এটাই বুঝেছি দিস ইজ আ সিম্পল সেন্টেন্স। এটাকে বলা হয় বাই প্লাস রান। দেখো বাইয়ের শেষে ঠিক আইএনজি আছে। দেখো আমি বলেছি এই নিয়মটা আমরা দুইটা নিয়ম শিখবো আজকে পার্ট 3-তে, সেখানে শর্ত যুক্ত। দেখো শর্ত কিভাবে আমি একটু বুঝিয়ে দিই। পাস করার জন্য কিন্তু পড়ালেখা অবশ্যই শর্ত। পড়ালেখার মাধ্যমে পড়ালেখার দ্বারা তুমি পাস করবে, না পড়লে তো তুমি পাস করতে পারবে না। এটা একটা, তাহলে পড়ালেখাটা এখানে কি এই ভার্বটা একটা শর্ত। এই পাস করতে হলে তোমাকে কিন্তু পড়তে হবে, তাহলে এখানে একটা কন্ডিশন আছে, শর্ত আছে। তাহলে আজকে আমরা শিখছি কন্ডিশনাল বা কন্ডিশন যুক্ত বাক্যকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এ পরিবর্তন। সেক্ষেত্রে আমরা এটা শুরু করতে পারি কমপ্লেক্স। প্রথমে আমরা ইফ লিখলাম, সাবজেক্ট লিখতে হবে। তোমাদের বলেছি যদি সাবজেক্ট থাকে সেটাই ব্যবহার করতে পারো। সাবজেক্ট মাঝে মধ্যে কম্পাউন্ড সেন্টেন্সে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড পারসন ইউ ধরে নিতে পারি। তো আমরা এখানে একটু খেয়াল করলে বুঝি যে ইউ আছে। তো যেহেতু আমাদের এখানে সাবজেক্ট আছে, ইউটা লিখেছি। এখন দেখো এই বাইয়ের পরিবর্তে ইফ লিখেছি, সাবজেক্ট এখানে নিয়ে এসেছি। তারপর এই আইএনজিটা কিন্তু সিম্পলে থাকে, কমপ্লেক্সে বা কম্পাউন্ডে থাকবে না। আমরা যেহেতু কমপ্লেক্স করছি তাহলে আইএনজি বাদ দিয়ে লিখবো রিড, এরপর কমার জায়গায় কমা বসিয়ে দিব। তারপর দ্বিতীয় ক্লজটা বা দ্বিতীয় সেন্টেন্সটি আমরা সরাসরি প্রশ্ন দেখে লিখে দিব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মোটামুটি কমপ্লেক্সটি বুঝেছো। তারপর আমি আরেকটু ক্লিয়ার করি। আমি কোথায় পেয়েছে দেখো, বাই প্লাস গ্রান্ড ইকুয়াল টু ইফ, দিস ইজ কমপ্লেক্স, দিস ইজ কম্পাউন্ড, সিম্বল অফ কম্পাউন্ড, সিম্বল অফ কমপ্লেক্স, সিম্বল অফ সিম্পল সেন্টেন্স। তাহলে আমাকে ইফ শুরুতে লিখতে হয়েছে, সাবজেক্ট লিখতে হয়েছে। তোমরা জানো যে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার সময় অবশ্যই দুটি সাবজেক্ট দরকার হয়। তো সাবজেক্ট হিসাবে স্যারা যেটা লিখেছে সেটা প্রশ্ন থেকে নিয়ে এসেছে। এই আইএনজি উঠিয়ে এখানে রিড লিখেছি। তারপর আমার এখানে অবজেক্ট নাই, সরাসরি কমা আছে, কমা লিখেছি। তারপর দ্বিতীয় পার্টটা লিখেছি। আমার এটা কমপ্লেক্স হয়েছে। এখন দেখো আমরা যদি এটাকে কম্পাউন্ড করি, এটা আমি তোমাদের বলেছি এটা কন্ডিশনাল বাক্য দুভাবে করা যেতে পারে। কম্পাউন্ডের ক্ষেত্রে একটু ছোটখাটো করে করা যেতে পারে শর্ট ফর্মে। আর তোমরা যদি মনে করো না স্যার আমরা ওটা বুঝতে পারবো না,
সেক্ষেত্রে তোমরা প্রশ্ন অনুযায়ী প্রশ্নকে অনুকরণ করে লিখতে পারো। এটা আমি একটু দুই ভাবে দেখাই। শর্ট ফর্মে লিখতে হলে তোমাদেরকে কি করতে হবে, প্রথমে সাবজেক্ট লেখার দরকার নাই, রিড বলেছি, দুইটা প্রিন্সিপাল ভার্বের মাঝে একটা অ্যান্ড বসিয়ে দিলে সরাসরি কম্পাউন্ড হবে, রিড অ্যান্ড পাস। এটা কিন্তু কম্পাউন্ড হয়েছে, এটা শর্ট ফর্মে। যদি কোনো স্টুডেন্ট এটা না বুঝতে পারো কোথা থেকে কতটুকু বাদ দিতে হবে, তাহলে আমি সেটা ফুল ফর্মেও লিখে দেখাচ্ছি। তাহলে আমাকে সাবজেক্ট লিখতে হবে ইউ রিড অ্যান্ড ইউ উইল পাস। দুইভাবে হতে পারে, সবসময় খেয়াল রেখো এই দুইটাই কম্পাউন্ড, একটা একটু শর্ট ফর্মে, একটা ফুল ফর্মে। আমরা সবসময় খেয়াল রাখবো যে শর্তযুক্ত বাক্য ছাড়া অন্য কোনো নিয়মে এই শর্ট ফর্মে লেখার দরকার নাই বা লেখার প্রয়োজন নাই। আর তোমরা যদি শর্তযুক্ত বাক্য ফুল ফর্মে করতে চাও, তাহলে কমপ্লেক্সে যেভাবে সেটিং দিয়েছো ঠিক কম্পাউন্ডে অনুরূপভাবে লিখতে হবে। কমপ্লেক্সে শুধুমাত্র শুরুতে ইফ লিখেছো বা ইফ লিখবো, আর কম্পাউন্ডে দুটা বাক্যের বা দুটা ক্লজের মাঝে একটা অ্যান্ড লিখবো। আমরা এভাবে এই নিয়মটিকে শেষ করতে পারি। আমরা আর একটা এক্সাম্পল দেখি। এই নিয়মে আমার সাথে সাথে লিখতে হবে। লিখেছি ইফ ইউ ট্রাই ইউ উইল ডু ওয়েল। তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি ভালো করবে। এখন দেখো এই বাক্যটা কিন্তু বুঝতেই পারছো কমপ্লেক্স সেন্টেন্স, সিম্বল অফ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এটাকে কম্পাউন্ড করব এবং সিম্পল করব। তো প্রথমে আমরা একটু এটাকে সিম্পল করে দেখি। ইফের জায়গায় আমরা বাই লিখব। বলা হয়েছে বায়ের সাথে বাই প্লাস জেরান্ড। বাই প্লাস জেরান্ড মিনস শর্তযুক্ত বা কন্ডিশনাল বাক্যের যে ভার্ব আছে সেটার সাথে সেটার প্রেজেন্টের সাথে বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে দেওয়া। তো আইএনজি যোগ করতে হলে আমার এটা প্রেজেন্ট ফর্ম আছে, ট্রাইং, বাই ট্রাইং, এরপর আমাকে কমা দিতে হবে, দ্বিতীয় ক্লজ বা দ্বিতীয় বাক্যটি লিখতে হবে। বাই ট্রাইং ইউ উইল ডু ওয়েল। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, শর্ট ফর্মে করলে হবে ভার্ব থেকে শেষ পর্যন্ত ট্রাই। ভার্ব থেকে শেষ পর্যন্ত প্রথম ক্লাসে তার কিছু নাই, তো শুধু ট্রাই আছে, ট্রাই লিখেছি। তোমাদের সূত্র অনুযায়ী অ্যান্ড বসিয়েছি। এরপর আমাকে দ্বিতীয় প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখতে হবে, ডু ওয়েল। আবার যদি কেউ মনে করো না স্যার আমি একটু এটাকে বড় করে লিখব, তাহলে আমাদের কি লিখতে হবে, ইউটা থাকবে, এই বাক্যটা লিখে দাও ইউ ট্রাই, আর এই কমা উঠিয়ে অ্যান্ড লিখে দাও, ইউ উইল ডু ওয়েল, পরে লিখে দাও, উত্তর হয়ে যাবে।
Dear students, I hope that you have understood this point, this rule. Now I'm going to discuss another rule. কন্ডিশনাল বাক্যের আরেকটা নিয়ম আমি তো প্রথমে বলেছি, আজকে আমি তোমাদের দুটি নিয়ম শিখিব, দুটি নিয়ম শেখানোর চেষ্টা করব। একটা নিয়ম আমি শিখিয়েছি যেটা কন্ডিশনাল বাক্যের পজিটিভ ছিল, আর এখন একই স্টাইলে এটা যারা শিখেছো দ্বিতীয়টা কিন্তু তাদের জন্য কোনো কঠিন হওয়ার কথা নয়, জাস্ট একটু সামান্য চেঞ্জ আছে, সেই চেঞ্জটুকু একটু বুঝতে পারলে হয়ে যাবে। দেখো আমার সাথে একটু লিখে নাও, বায়ের পরিবর্তে আমরা উইদাউট লিখব। একটু ভালো করে খেয়াল করে দেখো আমি কি লিখেছি, একটু পড়ি। শর্তযুক্ত সেন্টেন্সের সিম্পলি লিখেছিলাম বাই প্লাস জার্ন্ড, আর সেটা ছিল পজিটিভ। আর নেগেটিভ হলে বায়ের পরিবর্তে লিখেছি উইদাউট প্লাস জার্ন্ড। আর শর্তযুক্ত বাক্যের প্রথম নিয়মে আমরা শিখেছিলাম বা শিখেছি যে ইফ অনলি, এটা যেহেতু নেগেটিভ এজন্য আমাদের ইফের পাশে সাবজেক্টের পাশে ডোন্ট লিখতে হবে। আচ্ছা, ডোন্ট যদি না লিখো আনলেস লিখতেও পারো, ডোন্ট লেখা যায় আনলেসও লেখা যায়, তোমার কাছে যেটা বেস্ট মনে হবে তুমি সেটাই লিখতে পারো। তোমার যেটা মনে থাকবে পরীক্ষার হলে তুমি সেটাই লিখবে। তারপর দেখো আমরা একটু আগের নিয়মে যেটা শিখলাম, কম্পাউন্ডে ছিল ওয়ার, এখন নেগেটিভ অবস্থায় আমরা কম্পাউন্ডে ওয়ার লিখবো অ্যান্ডের জায়গায়, অ্যান্ডের পরিবর্তে অর অথবা আদারওয়াইজ লিখবো। অরও লেখা যেতে পারে, আদারওয়াইজ লেখা যেতে পারে, অ্যাজ এ উইশ, তোমার যেটা মনে থাকে। তার মানে সামারিটা কেমন হচ্ছে আমি আবার বলি, নিয়মটা কিন্তু টোটাল স্ট্রাকচারটা কিন্তু তোমার ওই প্রথমটাই মনে রাখতে হবে। এটা জাস্ট নেগেটিভ, এটা সিম্বলটা শুধু চেঞ্জ হবে। দেখো কোনো পরিবর্তন নাই, শুধু বায়ের জায়গায় উইদাউট লিখবা আর সিস্টেম সব ঠিক থাকবে। ইফের জায়গায় সাবজেক্টের পাশে ডোন্ট লেখা যেতে পারে নেগেটিভ করার জন্য, অথবা শুরুতে এটা না লিখে ইফ প্লাস ডোন্ট না লিখে আনলেস লেখা যেতে পারে। বাকিটা তোমার প্রথম যে নিয়মটি শিখেছি ও অনুযায়ী লিখতে হবে। সব ঠিক রেখে অ্যান্ডের জায়গা, যেখানে আমরা অ্যান্ড লিখেছি সে অ্যান্ডের জায়গায় অ্যান্ডের পরিবর্তে আমরা ওয়ার লিখতে পারি অথবা আদারওয়াইজ লিখতে পারি। আর বাকি নিয়ম অ্যাজ ইট ইজ একবারেই সেম। একটু পূর্বে জাস্ট 2-3 মিনিট পূর্বে যে নিয়মটা শিখেছি ওই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের এটা লিখতে হবে, শুধুমাত্র চেঞ্জ করতে হবে সিম্বল। বায়ের পরিবর্তে উইদাউট, ইফের পরিবর্তে ইফ প্লাস ডোন্ট অথবা আনলেস, অ্যান্ড এর পরিবর্তে অর অথবা আদারওয়াইজ। আবারও বলছি দেখো, বায়ের পরিবর্তে উইদাউট, উইদাউটের পাশে যে আইএনজি থাকে ওটাকে জার্ন্ড বলা হয়।
আসলে আমি বারবার জিরান্ড বলছি, অনেকেই তোমাদের হয়তোবা জিরান্ড শব্দটা কাকে বলে, জিরান্ড কি, এটা সম্পর্কে ধারণা নেই। আমি একটু বলি। জিরান্ডের ডেফিনেশনটা এরকম, যদি মূল ভার্ব প্রেজেন্টের সাথে, সাপোজ মনে করো এটা একটা ভার্ব, এটার শেষে যদি আইএনজি যোগ করি প্রেজেন্ট ফর্মের শেষে, তাহলে এটা দুইটা জিনিস হতে পারে, পার্টিসিপল হতে পারে, জিরান্ডও হতে পারে। এখন প্রশ্ন হলো কখন জিরান্ড হবে, জিরান্ড কি, জিরান্ড কাকে বলে? জিরান্ড হলো মূল ভার্ব প্রেজেন্টের সাথে আইএনজি যোগ হওয়ার পর যদি ওই শব্দটি, ওই আইএনজি যুক্ত শব্দটি নাউনের কাজ এবং ভার্বের কাজ একসাথে করে, একসাথে সম্পূর্ণ করে, তখন তাকে জিরান্ড বলে। সাপোজ মনে করো 50%, তো এই 50% নাউনের কাজ, এই 50% ভার্বের কাজ, দুইটা একসাথে মিলিয়ে জিরান্ড। আর যদি এইটা অ্যাডজেক্টিভের কাজ করে আর এটা ভার্বের কাজ করে, তখন হয়ে যাবে পার্টিসিপল। মানে ভার্ব প্রেজেন্টের সাথে আইএনজি যোগ হয়ে যদি সরাসরি অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ একসাথে সম্পূর্ণ করে, তখন তাকে পার্টিসিপল বলে। আর নাউন এবং ভার্বের কাজ একসাথে করলে তখন তাকে জিরান্ড বলে। তাহলে আমি যে বারবার জিরান্ড বলছি, আশা করি এরপর জিরান্ড কাকে বলে এটা নিয়ে তোমাদের কোনো কনফিউজ থাকার প্রশ্নই ওঠে না। আবারও বলছি, মূল ভার্ব প্রেজেন্টের সাথে আইএনজি যোগ হওয়ার পর যদি ওই ভার্বটি নাউন এবং ভার্বের কাজ একসাথে সম্পূর্ণ করে, তখন তাকে জিরান্ড বলবে বা জিরান্ড বলে। আর যদি অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ একসাথে করে, তাহলে তাকে পার্টিসিপল বলবে। আমি দুইটি উদাহরণ বলেই আবার এই নিয়মে ফিরে যাব। যেমন মনে করো, রিডিং বুক ইজ আ গুড হ্যাবিট। দেখো, রিডিং বুক, রিডের সাথে আইএনজি যোগ করলাম, এটা একদিকে নাউন এবং একদিকে ভার্বের কাজ করছে, মানে এটা জিরান্ড। আর আবার যদি বলি বয়লিং ওয়াটার, বয়লিং ওয়াটার মানে সিদ্ধ পানিতে, তাহলে বয়লিং ওয়াটার মানে সিদ্ধ পানি, এটা আইএনজি যোগ হয়েছে, এটা অ্যাডজেক্টিভেরও কাজ করে, এদিকে ভার্বেরও কাজ করে, এটা পার্টিসিপল। ডোন্ট টাচ, ডোন্ট টাচ বয়লিং ওয়াটার, ডোন্ট টাচ দ্য বয়লিং ওয়াটার, দ্য বয়লিং ওয়াটার, এই বয়লিংটা হিয়ার ইজ পার্টিসিপল। রিডিং ইজ আ গুড হ্যাবিট, রিডিং হিয়ার ইজ জিরান্ড। ওকে, আমরা মূল পর্বে আসি। তাহলে আমরা আরেকবার শুনবো, শোনার পর এক্সাম্পল দেখবো, দেখলে আশা করি নিয়মটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। উইদাউট এর যদি আমি অর বা আদারওয়াইজ কোনো বাক্যে দেখি, তাহলে আমি সিম্পল কিভাবে করব? প্রথমে উইদাউট লিখবো, লিখে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। প্রথম অংশের মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, যোগ করার পর অবজেক্ট থাকলে লিখবো, কমা দিব, দ্বিতীয় অংশ লিখবো, হয়ে যাবে সিম্পল সেন্টেন্স। অর বা আদারওয়াইজ থাকলে কম্পাউন্ড কিভাবে, কমপ্লেক্স কিভাবে করব? আমি দুইভাবে করতে পারি। ইফ লিখে সাবজেক্ট লিখে ডোন্ট, তারপর ভার্ব ওয়ান অবজেক্ট কমা দ্বিতীয় অংশ, অথবা আনলেস লিখে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখে কমা দিয়ে দ্বিতীয় অংশ লেখা যেতে পারে। এখন প্রশ্ন হলো, উইদাউট এবং ই প্লাস ডোন্ট বা আনলেস যুক্ত বাক্যকে আমরা কম্পাউন্ড কিভাবে সাজাবো? আমি দুইভাবে সাজাতে পারি, একটা একটু শর্ট, একটা একটু ব্রড। প্রথমটা হলো প্রথম বাক্যের প্রিন্সিপাল ভার্ব লিখে ওয়ার লিখে দ্বিতীয় বাক্যের প্রিন্সিপাল ভার্ব থেকে শেষ পর্যন্ত। আবার বলছি, প্রথম বাক্যের প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট যদি থাকে অবজেক্ট, মাঝে অর বা আদারওয়াইজ, তারপর দ্বিতীয় বাক্যের প্রিন্সিপাল ভার্ব এবং অবজেক্ট। যদি অবজেক্ট থাকে লিখবে, না থাকলে তো প্রশ্ন দেখেই তো উত্তর লিখতে হবে, সেটা প্রশ্ন বলবে তুমি কি করবে বা তোমরা কি করবে। আর যদি বড় করে লিখতে চাও, তাহলে প্রথমে সাবজেক্ট লিখতে হবে, প্রথম ক্লজের বা প্রথম সেন্টেন্সের ভার্ব লিখতে হবে, অবজেক্ট লিখতে হবে, এরপর অর অথবা আদারওয়াইজ লিখে শেষ বাক্য লিখতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাবো, দেখানোর পর আমার ক্লাসটা শেষ হয়ে যাবে। একটু খেয়াল করো, আমি এই কম্পাউন্ড থেকে আসবো, ঠিক আছে? ডু ওয়ার ডাই, একটু খেয়াল করো। আমি দেখো এখানে বলেছি যে অর, এই যে অর আছে, অরের জায়গায় কিন্তু আদারওয়াইজার থাকতে পারে। আমি তোমাদের বলেছি এই কন্ডিশনাল বাক্যের কম্পাউন্ড সেন্টেন্সটি আসলে শর্ট ফর্মেও লেখা যায়, একটু বড় করেও লেখা যায়। তো আমি একটু আগে যেহেতু কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স থেকে তোমার এক্সাম্পল দেখিয়েছি, এখন কম্পাউন্ড থেকে দেখাচ্ছি। একটু খেয়াল করে, এটা শর্ট ফর্মে লিখেছি, আমরা এটাকে কমপ্লেক্স করব। প্রথমে কমপ্লেক্স করি। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নাই, কোনো সাবজেক্ট নাই মানে আমি বলেছি এখানে ইউ আছে, তো ইউটাকে আমরা লিখে দিই। তার আগে আমাকে কমপ্লেক্সের সিম্বল বসাতে হবে। তাহলে আনলেস লিখতে পারি আমরা, সাবজেক্ট নাই মানে ইউ আছে, আমি বলেছি ইউ, তারপর প্রথম ভার্ব লেখা মানে
প্রথম সেন্টেন্স লেখা। তারপর আমরা সরাসরি আবার একবার ইউ লিখব। বলেছি যে এই শর্তযুক্ত বাক্যে মডাল ভার্ব হিসেবে উইল লিখতে হবে, তারপর ডাই লিখেছে। এটা কিন্তু আমাদের কমপ্লেক্স হয়েছে। এখন দেখো এটাকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে আমাকে উইদাউট লিখতে হবে আগে। উইদাউট, আর এই আইএনজি মানে কিন্তু উইদাউটের সাথেই আইএনজি লেখা নয়। উইদাউটের পরে দেখা যায় যে প্রথম ক্লজে যে ভার্বটা আছে সেটার সাথে আইএনজি যোগ করতে হয়। ডুইং, এরপর অবজেক্ট নাই, আমি একটা কমা দিয়ে দিব। তারপর সরাসরি দ্বিতীয় বাক্যে চলে যাব। দ্বিতীয় বাক্যে সাবজেক্ট ইউ উইল ডাই। আসলে প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়মের সাথে অনেকটাই মিল আছে, অনেক ভালো করে ব্যাখ্যা করেছি। আশা করি তোমরা যদি এই দুইটা নিয়ম দেখো তাহলে এটা দেখবা বারবার পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এসেছে, এসএসসি পরীক্ষাতে বারবার এসেছে। আমি আশা করব তোমরা এগুলো দেখবে, বারবার প্র্যাকটিস করবে। আর যদি প্র্যাকটিস করো ইউ মাস্ট লার্ন। পরবর্তীতে আবার আমি এটার পরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরে আরো একটি ক্লাস দিব, সেটা পার্ট 4 হবে, এটা পার্ট 3। যদি তোমরা 4টি ক্লাস সুন্দরভাবে দেখো, আমার আশা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তোমাদের কোনো ভয় থাকবে না। and you must learn. Today I am going to leave and thank you. Bye bye.